সংকট তৈরি হয়, আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে। বিপুল প্রত্যাশা জাগিয়ে রাজনীতিতে পা রাখা এনসিপির অবস্থা এখন ভীষণ নড়বড়ে। দলের গোপন চালিকা শক্তি শিবির সরে যাওয়াতেই কি তাদের এই অবস্থা? 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে একটা বড় অংশই ছিল জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য, যারা সে সময় তাদের পরিচয় গোপন রেখে আন্দোলন সফল করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। এই তথ্য এখন আর গোপন নয়, কারণ শিবিরের নেতারাই পরে ঢাকঢোল পিটিয়ে জনগণকে সেটা জানিয়েছেন। এবং বর্তমানে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়েই, যাদের মধ্যে এমন অনেক নেতাই ছিলেন যারা অতীতে শিবির করেছেন বা এখনো করেন, কিন্তু কৌশলগত কারণে নিজেদের পরিচয় গোপন রেখেছেন। এনসিপি যে শিবিরের সাংগঠনিক শক্তি আর জামায়াতের অর্থায়নেই গড়ে উঠেছিল, এটা নিয়ে অবশ্য শুরু থেকেই সমালোচনা ছিল। অনেকেই বলতেন জামায়াত তাদের স্বার্থে এনসিপিকে তৈরি করেছে এবং নিজেদের সুবিধা মতো ব্যবহার করেছে। শুরুর দিকে এনসিপি এবং জামায়াতের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। দলটি একে অপরের আন্দোলন এবং দাবি দেওয়ার ক্ষেত্রে সমর্থন দিয়েছে। জানা গেছে যে কাজগুলো জামায়াতের করার কথা সেটা এনসিপি করে দিয়েছে। জামায়াত সমর্থক এক জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট একসময় এনসিপিকে ছোট ভাই মনে করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দিয়েছেন। এনসিপি তখন কথায় কথায় শত শত লোক জোগাড় করে ফেলে, বিশাল বিশাল সমাবেশ করে, সেনাবাহিনীকে হুমকি দেয়। এত শক্তি তারা কোথায় পাচ্ছিল, এটা কিন্তু ভাবার বিষয়। একটা সদ্য গড়ে ওঠা দল, যাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই দল চালানোর মতো আর্থিক কাঠামো, তারা যেভাবে প্রভাবশালী হয়ে উঠল তার একটাই কারণ থাকতে পারে, সেটা হলো পিছনের অদৃশ্য শক্তি। আর এনসিপির এই শক্তির জায়গা ছিল শিবির। যখন থেকে এনসিপি শিবিরের সাথে বিরোধে জড়িয়েছে কিংবা জামায়াত শিবিরই তাদের ছুড়ে ফেলেছে, তখন থেকেই এনসিপি আর আগের দল নেই। এখন তাদের সমাবেশে হাজার হাজার দূরে থাক 200-500 লোকও হাজির হয় না। এনসিপির সাথে জামায়াত এবং শিবিরের সম্পর্কের অবনতি আমরা দেখতে পাই গত মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে তাদের যুগপৎ আন্দোলনের পর থেকে। ওই আন্দোলনটির সূচনা করেছিলেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। পরে সেই আন্দোলনে জামাত শিবির এবং আরো কিছু দল যোগ দেয়। আন্দোলন সফল হলেও সেখানে জামায়াতের সাবেক আমির গোলাম আজম সহ বেশ কয়েকজন নেতার নাম ধরে বিতর্কিত কিছু স্লোগান ও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এনসিপি এবং শিবিরের নেতাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। শিবিরের সাথে এনসিপির বিরোধ তুঙ্গে উঠে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সময়। এ সময় শিবিরের নেতারা প্রতিষ্ঠিত সাংগঠনিক শক্তি ব্যবহারের পাশাপাশি নিজেদেরকে গণঅভ্যুত্থানের মূল শক্তি হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন, যা বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের বিপুল বিজয় এনে দেয়। এ সময়ই এনসিপি বুঝতে পারে যে এতদিন তাদেরকে জামায়াত এবং শিবির বিকল্প হাত হিসেবে ব্যবহার করেছে এবং সুবিধাজনক সময়ে ছুড়ে ফেলেছে। এই বোধোদয় থেকেই এনসিপি জামায়াত এবং শিবিরের সঙ্গ ত্যাগ করে নিজেদের শক্তিতে চলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এতে তাদের মাঠের শক্তি অনেকটাই কমে গেছে। এখনো তারা নানা দাবি জানাচ্ছে, বিতর্কিত জুলাই সনদে সই না করে নিজেদের গুরুত্ব জানানোর চেষ্টা করেছে। কিন্তু জনগণ বা রাজনৈতিক দলগুলো এখন আর এনসিপিকে তেমন পাত্তা দিচ্ছে না। অবস্থা এখন এমন যে আপসহীন রাজনীতির প্রতিশ্রুতি দেওয়া দলটিকে এখন সমঝোতার জন্য অন্য রাজনৈতিক দলের কাছে ধর্ণা দিতে হচ্ছে। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এনসিপির দুর্বলতার পেছনে জামায়াত ও শিবিরের ভূমিকা আছে বলে মতামত দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের শুরুর দিক থেকেই জামায়াত ইসলামী ও এনসিপির মধ্যে একটি ভালো বোঝাপড়া বা কেমিস্ট্রি ছিল। এই দল গঠনে জামায়াত ভূমিকা রেখেছে। সংসদ ভবনে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে জামায়াত জনবল দিয়ে সহায়তা করেছে। এমনকি জুলাই মাসের পদযাত্রা কর্মসূচিতেও জামায়াতের অংশগ্রহণ ছিল। এত অল্প সময়ে এনসিপির পক্ষে এত জনবল তৈরি করা সম্ভব ছিল না। এখন একটা প্রোগ্রাম করলে তারা আগের মতো উপস্থিতি দেখাতে পারবে না। নূর আরো বলেন, জামায়াত বা ছাত্র শিবির কিছুটা দূরত্ব বজায় রাখলেও বাস্তবে তারা এনসিপির সঙ্গে এক ধরনের বোঝাপড়াই ছিল। তিনি আরো মন্তব্য করেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় তারা এখনো তৃণমূল পর্যন্ত সুসংগঠিত। জামায়াতের সেই সুযোগ নেই, তাই তারা এনসিপির মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চেয়েছে। তবে জুলাই সনদকে ঘিরে এখন তাদের মধ্যে অবস্থানগত পার্থক্য দেখা দিয়েছে। এনসিপি গঠনের প্রক্রিয়াতেই দলের দুটি অংশের বিভাজন দৃশ্যমান হয়েছিল, যার এক অংশ ছিল শিবির সংশ্লিষ্ট নেতারা। তাদের অনেকেই দল থেকে বেরিয়ে গেলেও এখনো যে দু একজন নেই তা নিশ্চিত করে বলা যায় না। আর এই গুপ্ত শিবির নিয়ে এনসিপির চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ শিবির যাদের ভেতর অনুপ্রবেশ করে তাদের পরিণতি কি হয় সেটা একদা প্রতাপশালী ছাত্রলীগের বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।